আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোর্টস উইথ বাব্বার। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ভুটান ম্যাচ নিয়ে। কেমন হলো বাংলাদেশ ভুটান ম্যাচ তা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, শুরু করা যাক। আমরা যেটা দেখলাম বাংলাদেশ ভুটান ম্যাচে সেটা হলো বাংলাদেশ কিন্তু গতানুগতিক লং বলে খেলে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশ ভুটান ম্যাচে আমরা যেটা দেখলাম প্রেসিং ফুটবল, পাসিং ফুটবল, মাঝ মাঠের দখল সবগুলো মিশিয়ে একটা অনবদ্য বাংলাদেশকে আমরা দেখতে পেয়েছি, যেটা কিনা সচরাচর খুব একটা দেখা যায় না। বিগত দিনে ভুটানের সাথে যেসব ম্যাচ খেলেছে তার মধ্যে আমার মনে হয় বাংলাদেশ এটাই সবচেয়ে ভালো ম্যাচ, যেখানে কিনা আপনার ফাহামিদুল, রাকিব, তারিক কাজী যে কিনা গোল করেছে, জামাল ভুঁইয়া, এক কথায় সবার খেলাই এক টপ নচ ছিল একদম। তো বিশেষ করে বলতে হয় ফাহমিদুলকে নিয়ে, যাকে নিয়ে এত এক্সপেকটেশন ছিল, ফাহমিদুল কিন্তু সেই এক্সপেকটেশনের 16 গোলা পূর্ণ করেছে। ইভেন ফাহমিদুলের লেফট উইংয়ে যে খেলা আমরা দেখলাম তাতে আমরা আশাবাদী হতেই পারি। দুর্দান্ত প্রেসিং, দুর্দান্ত পাসিং, দুর্দান্ত ক্রসিং, বিশেষ করে তার স্পিড আর অ্যাকুরেসি এক কথায় অসাধারণ, যেটা কিনা বাংলাদেশে খুব মিস করছিল লেফট উইংয়ে। সেটা হয়তো আমরা পেয়ে গেছি। এখন দেখা যাক ফাহমিদুল সেটাকে কতটুকু ডেলিভার করতে পারে। ওয়েল, খেলাটাকে যদি আমরা 45 মিনিট পর্যন্ত হিসেবে বিবেচনা করি তাহলে আমরা দেখব বাংলাদেশ কিন্তু খুব একটা খারাপ খেলেনি। আমরা ইউরোপীয় ধাঁচের খেলাই বাংলাদেশ থেকে আশা করেছিলাম, যেমনটা হামজা, শামিদ, ফাহমিদুল ইনক্লুশনে তেমনটাই কিন্তু হয়েছে। কিছুটা হলে ইউরোপীয় ধাঁচের আমরা খেলা আমরা দেখতে পেয়েছি, কেননা রাইট উইংয়ে রাকিব অনবদ্য ছিল, একদম অনবদ্য। তার যে গতি, ড্রিবলিং, তা বারবার প্রতিপক্ষকে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ফাহমিদুল, তার স্পিড, অ্যাকুরেসি, অ্যাগ্রেশন সবই একদম টপ নচ। তার বিশেষ করে তার ক্রস, সেটার কথা কী আর বলবো, বারবার প্রতিপক্ষের ফাঁক ফোকর দিয়ে যেভাবে ঢুকে যাচ্ছিল তা আসলে বলার মতো না। আমরা অনেক দিন পর লেফট উইংয়ের এমন একটা প্লেয়ার পেয়েছি। তারপর সাবস্টিটিউট হিসেবে যখন হাফ টাইম পর আলামিন নামলো, আলামিনকে তো আসলে নতুন করে বলার কিছু নেই, ঘরোয়া লিগে বরাবরই পারফর্ম করে থাকে, ওয়ান্ডার কিড বলা চলে। আলামিন একটা বিস্ট হবে ভাই, বিস্ট। কেন আমি বলছি, নাম্বার 9 পজিশনে আমাদের যে সমস্যাটা ছিল গোল স্কোরিংয়ে, আলামিন কিন্তু বাংলাদেশিদের মধ্যে খুবই ভালো গোল স্কোরারদের মধ্যে। তার পুলিশ এফসির ভিতরে কিন্তু তার গোলের সংখ্যা, আমি যদি ভুল না হই তাহলে 9, এখন হয়তো বাড়তে পারে, আমার ঠিক মনে নেই। যদি সেকেন্ড লেগে যদি এই কোচ তাকে রাইট উইংয়ে না খেলাতো, আমার হিসাবে তার গোল সংখ্যা আরও বাড়তে পারতো। যাই হোক, আলামিনকে কালকে যতটুকু দেখলাম, তার বল ড্রিবলিং, কন্ট্রোলিং এবং পেস, সাথে সাথে অ্যাক্সিলারেশন করার ক্ষমতা আর ক্ষিপ্রতা, এটা মারাত্মক লাগছে আমার কাছে, যেটা কিনা বাংলাদেশে খুবই অন্যান্য নাম্বার 9-এর কাছে যেটা কিনা দেখা যায় না। তাই আলামিন আমার মনে হয় বাংলাদেশের জন্য বড় একটা অ্যাসেট হতে চলছে। তারপর আসে কাজেম শাহর ব্যাপারে। কাজেম শাহকে নিয়ে বলার কিছু নেই, কাজেম শাহ বরাবরই দুর্দান্ত খেলে, সাইলেন্ট কিলার বলা চলে বাংলাদেশের এই টিমটায়। কালকেও ভালো খেলেছে, তবে আমার হিসাবে কাজেম শাহর আর একটু ভালো করার অপরচুনিটি ছিল। তারপরও কোচ তাকে সুযোগ দেখ, আশা করি আরও ভালো খেলবে। তারপর আমি যাকে নিয়ে একটু হতাশ হয়েছে সেটা হলো তারিক কাজী। তারিক কাজী বারবার বল নিয়ে নিজে নিজে উপরে যাওয়াটা আমার মনে হয় না বাংলাদেশ টিমে খুব একটা ভালো সংকেত। কালকে তার পারফরমেন্সে কিছুটা ভাটা দেখছি আমি, যেটা কিনা খুব একটা দেখা যায় না, কিন্তু তারিক কাজী আশা করি পরের ম্যাচে এইসব জিনিসগুলো বিবেচনায় রাখবে। সিঙ্গাপুরের সাথে যদি এমন কোনো ভুল করে তাহলে কিন্তু আসলে বাংলাদেশ টিমেরই লস। কালকে একবার বল মিস করে দেখছিলাম ভুটানের প্লেয়ার সেটা নিয়ে এগিয়ে যাচ্ছিল, তো তারপর তপু বর্মন এসে, যে কিনা কালকে রক সলিড পারফরমেন্স দিছে, তপু বর্মন এসে তারপরে বাংলাদেশে বাঁচিয়ে দিছে। যাই হোক, সেটা তারিক গাজী হয়তো পরের ম্যাচ থেকে তার নিজের ভুলগুলো বুঝবে। এবং তারপর আসা যাক মোরসালিন, যাকে আমি একটু হতাশই বলা চলে। ধূমকেতুর মতো আগমন, কিন্তু তার পারফরমেন্স, তাই সে নিজেকে হারিয়ে খুঁজতেছে। দেখা যাক, হয়তো সামনের ম্যাচে ভালো করব, তবে তার কাছ থেকে এক্সপেকটেশন বরাবরই একটু বেশি। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে হয়েছে ইব্রাহিমের জন্য। ইব্রাহিম আসলে এই টিমটার ভিতরে আমার মনে হয় ইব্রাহিমের নিজের পেসটা একটু বাড়ান দরকার, কেননা ইব্রাহিম আসলে বাংলাদেশ বর্তমানে যেই কোয়ালিটির, যে ব্র্যান্ডের ফুটবল খেলতেছে,
ইব্রাহিম আসলে এই টিমের সাথে আমি জানি না কতটুকু মানানসই, কিন্তু আবাহনীতে তার কিন্তু বেশ ভালো পারফরমেন্স আছে, কিন্তু রাইট উইঙ্গার হিসাবে ইব্রাহিম আসলে আমার মতে একটু স্লো হয়ে যায়, যেটা কিনা প্রতিপক্ষের জন্য খুব একটা বেগ পেতে হয় না তারে আটকানোর জন্য। তারপরে আসি সোহেল রানা। সোহেল রানা কিছু কিছু জিনিস আমার খুবই বিরক্ত লাগে। কালকে বারবার বল মিস করার পর দেখছিলাম কি সে তারপর দেখা যায় পিছনে থেকে প্লেয়ারদের ফাউল করে, যেটা কিনা খুবই দৃষ্টিকটু লাগে। আসলে প্রতিপক্ষের অ্যাডভান্টেজ পাওয়া যায়, খেলার মোমেন্টাম নষ্ট হয়ে যায়। এই জিনিসটা আমার হিসাবে একটু বেমানান তার সাথে। আর তার গোলটা অসাধারণ, তার গোলটা কোনো সন্দেহ নেই, অসাধারণ একটা গোল দিছে ডি বক্সের বাইরে থেকে। এটা হচ্ছে মারাত্মক একটা গোল, দেয় চোখের শান্তি। বাংলাদেশ বর্তমানে যে ব্র্যান্ডের ফুটবল খেলতেছে, আসলে এই ফুটবলের সাথে এই গোলই মানানসই। কিন্তু তার ওই যে বল মিস করার পর যেভাবে পিছে থেকে প্রতিপক্ষের ফাউল করে, এই জিনিসটা একদমই বেমানান খেলার টেম্পো। আর সবচেয়ে বড় কথা হয়েছে আপনার তাজউদ্দিন কিন্তু আপনার মারাত্মক খেলছে অভিষেক ম্যাচ, কিন্তু মনে হয় না যে তার অভিষেক ম্যাচ। তিনি যেমন পারফরমেন্স করে থাকে লিগে আমরা যেমনটা দেখে আসি, ঠিক সেম পারফরমেন্স ধরে রাখছে। আর তার ভাই সাদউদ্দিন আসলে ক্যাবরের পছন্দের ছাত্র, এটা আসলে বইলা কিছু লাভ হইব না, যেটা আমি মনে করি। সাদউদ্দিন খারাপ খেলে নাই, তবে ওভারঅল একটু বেটার পারফরমেন্স আশা করতেই পারি। আর তপু তো ব্যাক লাইনে রক সলিড আছিল। আর শাকিলা তপু, যে কিনা ভারত ম্যাচের একটা নায়ক, কালকে হ্যাঁ মোটামুটি খারাপ খেলেছে, তবে শেষ ম্যাচ বলতে গেলে একটা ব্লেন্ডার মিস হয়েছিল, যেটা কিনা হেড দিছিল ভুটানের গোলকিপার, গোল হইতে পারতো কিন্তু হয় নাই, এটা ভাগ্য ভালো। আর মিতুল মার্মা অলওয়েজ বেস্ট, কোনো সন্দেহ নেই বাংলাদেশের বর্তমানে সেরা গোলকিপার মিতুল মার্মারে বলা হয় কি লিগা, সেটা প্রমাণ পাই হয়তো পাইছে দর্শক। তার লাস্ট সেভটা 1/1, বাই কি অসাধারণ একটা সেভ আসলে, মাথা নষ্ট করে একটা সেভ। তো যাই হোক, ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স আমার কাছে ভালোই লাগছে। তাই দেখা যাক সিঙ্গাপুর ম্যাচে কি করে, কিন্তু কিছু কিছু মিস্টেক যেগুলো কিনা না হইলেই না। সিঙ্গাপুর ম্যাচে যদি এইসব মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ খুব একটা জানি না কি হইতে পারে। দেখা যাক 10 তারিখ ম্যাচ, বাংলাদেশের জন্য শুভকামনা জানে আমরা এই ভিডিওটা আজকে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ।